দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবি টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন খেলার মাঠে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। দর্শক আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে প্রতি সপ্তাহেই আমরা একজন অতিথিকে নিয়ে আসি আমাদের এই স্টুডিওর মধ্যে, যিনি তার খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকেন। আজকে আমাদের তার সাথে স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি আজাদুর রহমান আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত কাউন্সিলর। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আপনাদের। দর্শক, আজাদুর রহমান আজাদ সিলেট সিটি কর্পোরেশনের টানা 4 বারের কাউন্সিলর, আপাদমস্তক একজন রাজনীতিবিদ, উপমহাদেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের রাজনীতির সাথে ছাত্রজীবন থেকে জড়িয়ে আছেন। এর বাইরে তিনি একজন খেলা পাগল মানুষ। ক্রিকেট, ফুটবল সব ক্ষেত্রেই তিনি তার পদচারণা রেখেছেন। ছাত্রজীবন থেকে খেলাধুলার সাথে জড়িত। আমরা আজকে তার সাথে তার খেলাধুলার জীবন নিয়ে, রাজনীতির জীবন নয়, আজকে তার খেলাধুলার জীবন নিয়ে আমরা কথা বলবো। আরেকটা বিষয় এখানে জানিয়ে রাখা দরকার দর্শক, আজাদুর রহমান আজাদ হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি বাংলাদেশের মধ্যে আউটডোরে সবচেয়ে যে বড় যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয় সেটার প্রবর্তক তিনি। আজাদ কাপ কাউন্সিলর, আজাদ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আমরা সব মিলেই কথা বলবো। জনাব আজাদুর রহমান আজাদ, আমরা শুরুতেই যেটা জানতে চাইবো যে আজাদ কাপ ফুটসালের যে বিষয়টা, যদি আপনি তো আজাদ কাপ 5 শতাধিক টিম এখানে অংশগ্রহণ করে থাকে, বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একটা টুর্নামেন্ট এটা, সারা বাংলাদেশে সারা জাগিয়েছে, বিশেষ করে সারা সিলেট বিভাগে। তো এই যে আজাদ কাপের যে ফুটসালের যে শুরুর গল্প, আপনার কিভাবে এটা শুরু করলেন বা কেন এই পথে আগালেন? আসলে আগে বলি আপনাকে, আপনার মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। ফুটসাল শব্দের সাথে আমাদের দেশে ক্রীড়াঙ্গনের একটা অপরিচিতি ভাব। ফুটসাল যে সময় সর্বপ্রথম আমরা ঠিক করলাম যে ফুটসাল ছাড়বো আর কি, আমরা বিভিন্ন জায়গায় দিলাম যে কাউন্সিল আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্ট, কোনো জায়গায় বিজ্ঞাপন দিলাম, কোনো জায়গায় ব্যানার লিখতে দিলাম, কোনো জায়গায় বললাম। তো সব জায়গায় এটা ফুটসাল শব্দটা ঠিক করে কাউন্সিল আজাদ কাপ ফুটবল দিলেন, দিয়ে বলতেছেন যে ভাই আপনি তো ভুল লিখছেন, আমরা সংশোধন দিয়ে দিচ্ছি। বুঝলেন, একেবারে অপরিচিত। এর আগে ফুটসাল টুর্নামেন্ট খুব সম্ভবত একবার 2010 অথবা 2009 সালে একটা বাফুফের একটা স্বল্প পরিসরে ফুটসাল টুর্নামেন্ট হয়েছিল। তো ফুটসালের সাথে আসলে কোনো সম্পর্কই নেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কোনো কারণ, আমার ধারণা। এটা আমার ধারণা থেকে ভুল হইতে পারে। সিলেটেও ফুটসালের সাথে কোনো সম্পর্ক নেই। ফুটসাল বেসিকলি শুরু হয়েছে 1930 সাল থেকে। আর এইটা প্রত্যেক 5 বছর পর পর আমাদের ফিফার ওয়ার্ল্ড কাপ হয় 4 বছর পর পর, আর ফিফার ফুটসাল টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ হয় 5 বছর অন্তর। মানে ফুটসাল হচ্ছে কি আন্তর্জাতিক স্বীকৃত। আর এটা সেই 1930 সাল থেকে খেলা হচ্ছে এবং উরুগুয়ে থেকে শুরু। 1930 সাল থেকে প্রথম শুরু হয়েছিল ফুটবল টুর্নামেন্ট, ফুটবল বিশ্বকাপ। আর 1930 সাল থেকে ফুটসাল ওয়ার্ল্ড কাপও শুরু হয়েছে, কিন্তু ওয়ার্ল্ড কাপটা হয় নাই, মানে ফুটসালটা শুরু হয়েছে। এটা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে 1989 সাল থেকে ফুটসালের ওয়ার্ল্ড কাপ হচ্ছে আর কি। তো এটা ফিফার অনুমোদিত। সর্বপ্রথম যে ফুটসালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় সেটা হলো ব্রাজিল চ্যাম্পিয়ন হয়, এবং সর্বশেষ যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি দর্শক ব্রাজিল এবং আর্জেন্টিনার, সর্বশেষ ফুটসালের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আগামী এই বছর আমরা 2020 সালে যে ফুটসাল টুর্নামেন্ট যেটা দেখবো, টুর্নামেন্ট বলতেছি ওয়ার্ল্ড কাপ যেটা দেখবো, এইটাও লিথুয়ানিয়া, মানে ইউরোপের একটি দেশ, এইটা এই দেশেই হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষে হলো গিয়ে, মানে ইন্ডিয়াতে হলো গিয়ে ফুটসাল টুর্নামেন্ট এখন খুব পপুলার। আমাদের ব্রাজিলের রোনালদিনো সেখানে খেলেছেন, আর্জেন্টিনার আরও অনেক প্লেয়ার, ব্রাজিলের অনেক সাবেক যারা জাতীয় টিমের প্লেয়ার ছিলেন তারা এসে খেলেছেন। আমরা হলাম গিয়ারি, দেখেন বর্তমান যুগে হলো গিয়ারি ক্রিকেট আমাদের বাংলাদেশে একটি সরকারের পৃষ্ঠপোষক করে, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মানে সবাই ক্রিকেটটাকে পৃষ্ঠপোষক করে, কিন্তু ফুটবল হলো গিয়ে আমাদের অত্যন্ত জনপ্রিয় খেলা। আপনি দেখেন, আমি এটা কোনো উদাহরণ দিব না, ক্রিকেটে যদি আপনার বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের খেলা হয় তাহলে আপনি মাঠে কিন্তু খুব বেশি দর্শক পাবেন না। আমি কিন্তু ক্রিকেটের বিরুদ্ধে না, আমি এটা বললাম একটা কথা, কিন্তু বাংলাদেশে যদি কোনো
একটি ছোটোখাটো যদি টিমে খেলা হয় আপনার গ্রামে গঞ্জে শহরে বন্দরে যে কোনো জায়গায়, তাহলে দেখবেন গিয়ে আপনার হাজার হাজার দর্শক ফুটবলের রয়েছে। ফুটবল এখনও আমি বলি যেটা এটা লেগে আমাদের এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, যদিও অনেকে এটা বিশ্বাস করেন না। আমাদের ফুটবলের অনেক ইতিহাস অনেক ঐতিহ্য রয়েছে। আজকে আন্তর্জাতিক লেভেলে ফুটবলের যেটা হলো কি আর এই দক্ষিণ কোরিয়ার অবস্থান অত্যন্ত আকাশ ছোঁয়া। আমাদের এই উপমহাদেশে তো প্রশ্নই উঠে না, ওনাদের ওয়ার্ল্ড কাপে তাদের সেমিফাইনালিস্ট তারা খেলে। তা আমরা সেই দক্ষিণ কোরিয়ার সাথে আমরা 2-1 গোলে হেরেছি অথবা 2-1 গোলে জিতেছি, এটাও রেকর্ড আছে আমাদের ফুটবলের, বাংলাদেশ ফুটবলের। তা আমরা কিন্তু এই ফুটবলটা আমি জানি না কিসের জন্য কেন আজকে ফুটবল প্লেয়ারদের কিংবা ফুটবলের পৃষ্ঠপোষক কিংবা ফুটবল অর্গানাইজারদের কিংবা বাফুফের এই দণ্ডদশার জন্য আজকে ফুটবল একটা মৃতপ্রায়। আমরা 2011 সালে ছোট্ট পরিসরে, যেহেতু ফুটবল আর ফুটসাল ডিফারেন্ট কথা, ফুটসাল হলো গিয়ে 5 জনে খেলতে পারবেন, 2 জন থাকতে পারে, 3 জনও থাকতে পারে এক্সট্রা প্লেয়ার আপনার, আর এই 3 জন প্লেয়ার বারবার উঠতে নামতে পারবে, ছোটো জায়গায় হয়। একটা ফুটবলের যে ফুটসালের যে মাঠ রয়েছে সেই মাঠেই হয়। আমরা সেই আলোকে আমরা ফুটসাল টুর্নামেন্ট শুরু করলাম 2011 সালে প্রথমবারের মতন। 2011 সালে ফুটসাল শুরু, গোটা সিলেটের মধ্যেই প্রথমবারের মতো ফুটসালটা হলো। আমি মনে করি এটা গোটা সিলেটে না, সারা বাংলাদেশের মধ্যে প্রথম আউটডোর ফুটসাল টুর্নামেন্ট হলে অনেক বড় হলো এটা। আমরা প্রায় 2 মাস ব্যাপী আমাদের এই টুর্নামেন্ট করলাম। তারপরে তো আমরা 2011 সাল পরে আবার 2012 সাল সেম জায়গায় আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করলাম। ব্যাডমিন্টন টুর্নামেন্টটাও দেখা গেল যে সারা বাংলাদেশে এটা মানে আলোড়ন সৃষ্টি হলো। 2012-তে করলাম আমরা, 2013-14 সালে আবার করলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট। 2015 সালে আবার আমরা কাউন্সিলর আজাদ কাপ ক্লেমন শর্মা T20 ক্রিকেট টুর্নামেন্ট করলাম। 2011 সালে আমরা কিন্তু গুড়ি উৎসবও করলাম, গুড়ি উৎসব। তারপরে আসলো আবার যে দর্শকদের চাপ, ফুটসাল টুর্নামেন্ট করতে হবে। আবার 2017 সালে আমরা ফুটসাল টুর্নামেন্ট করলাম। 2004 খুবই সুন্দর হলো। আর 2017 পরে আমরা আবার 2018 সালে গুড়ি উৎসব করলাম। 2019 সালে 18 সালে আবার আমাদের ওই এলাকার একজন পুরনো ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন আমাদের স্যার, তনু সিং স্যার নামে আমরা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করলাম আউটডোরে, এটা শিবগঞ্জে। তারপরে ওই যে যেহেতু আমাদের ব্যাডমিন্টনের সাথে বাংলাদেশের সব ব্যাডমিন্টন প্লেয়ারদের সাথে আমার একটা সুসম্পর্ক রয়েছে, ওনাদের সবার একটা দাবি হলো গিয়ে একটা বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট করা যায়। আমরা কাউন্সিলর আজাদ বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2018 সালে আবার করলাম। 2020 সালে আবার আমরা ফুটসালে নিয়ে আসলাম। কিছুদিন আগে 7ই মার্চ আমাদের ফাইনাল হলো আর কি। তো এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের টিমের সংখ্যা একটু কমাবো, কারণ আমাদের টিম হয়ে যায় অনেক টিম হয়ে যায়, এটা 500। এই বছর আমাদের প্রায় 800-র মতন টিম ছিল, সামান্য কম, 782 না 83টা টিম ছিল। তা আমরা এখান থেকে অনেককে বুঝিয়ে সুঝিয়ে আমরা এখানে 512-তে নিয়ে এসেছিলাম। আমরা উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা 256টি টিম রাখবো। আমরা সেই আলোকেই 256 টিম, কিন্তু দেখা গেলো যে আমাদের যারা টিম ম্যানেজমেন্টের সাথে আছে সেই টিম ম্যানেজমেন্টের অলরেডি 600-র উপরে টিম এন্ট্রিভুক্ত হয়ে গেছে প্রথম দিনেই। আমরা প্রথম দিনের পরে আর 3 দিন দিয়ে আমরা টিম অন্তর্ভুক্ত করা যাবে। এই 3 দিনের ভিতরে আমরা প্রায় 782-র মতন টিম হয়ে গেল। আমরা এখান থেকে অনেককে বুঝিয়ে সুঝিয়ে আমরা গতবারের নেয় 512 টিমে নিয়ে আসলাম। আগামী বছর হয়তো আমরা এই বছর আমরা কিছু খেলা, ওই যে প্রথম রাউন্ডের খেলাটুকু আমরা দিনে এবং রাতে শুরু করলাম, যে একদিনে 28টি ম্যাচের খেলা হবে। হ্যাঁ, মানুষের চামটি টিম এমনকি অনেক বিষয় আছে এখানে, যে না নিলে কেউ বেজার, কেউ রাগ, কেউ দুঃখিত, এই নানান ইয়ে হলো কি আর। তা আমরা এই বছরই তারপরে ওইটা প্রথম দিনে যেটা বললাম যে আমরা 256 রাখবো, তো এটা আর করতে পারলাম না, আমরা 512টি সিদ্ধান্ত নিলাম। আগামী বছরও তো আমরা এইভাবে বলবো আর কি, দিন রাত খেলা হবে। দিন রাত খেলা হওয়ার পরে আমরা আগামী বছর আর আমরা এই 512-তে নাই, যত টিম হোক, 1000 টিম হোক আর 1200 টিম হোক আর 2000 টিম হোক, আমরা রাত দিনই খেলবো। আর আমরা ওই খুব সম্ভবত 14 অথবা
12ই ডিসেম্বর অথবা 16ই ডিসেম্বর আমাদের খেলা উদ্বোধন করে ফেলবো আমরা। ওইদিকে আমরা প্রায় আরো 15-16 দিন নিয়ে আসবো আর কি। দর্শক, আমরা আজাদ কাপের গল্প শুনছিলাম, আজাদ কাপ ফুটসালের গল্প শুনছিলাম কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কাছ থেকে। তো আপনি যেটা বলছিলেন যে আপনার এখন টিমের অনেক বেশি চাপ, মানুষের অনেক আগ্রহ, মানুষের চাপ যে আমাকে টিম দিন, আমিও খেলতে চাই। তো আপনার কি মনে হয় যে আপনার এই ফুটসাল টুর্নামেন্টের মধ্য দিয়ে গোটা সিলেট বিভাগে ফুটসালের যে একটা কি বলা যায় বিপ্লব, রীতিমতো একটা বিপ্লব হয়ে গেছে, বা এর মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশেই আগামীতে যে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হলো কিনা? আমি আপনাকে বলি, আমার বিশ্বাস আর কি, এই বছর আমাদের প্রথম রাউন্ডের আমি হিসাবটা নিয়েছি, পরের রাউন্ডে আর নিতে পারি না, এটা আসে আমাদের কাছে জমা। হয়তো আমি এই মুহূর্তে আমার কাছে এই তথ্যটুকুও নাই। আপনি যদি বলেন তাইলে আমি হয়তো আধা ঘন্টার ভিতরে দিতে পারি। যাই হোক, এটা আর বলার কোনো প্রয়োজন নাই। প্রথম রাউন্ডেই আমাদের প্রায় 3500 প্লেয়ারে অংশগ্রহণ করেছে এই আমাদের ইয়েতে আর কি। তো একেবারে ফাইনাল পর্যন্ত হলে গিয়ে দেখেন, আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো ফুটসাল প্রেমিক নাই, ফুটসাল প্লেয়ার নাই, বাংলাদেশের খ্যাতমান ফুটসাল প্লেয়ার এখানে খেলে গেছে। এবং সবারই যে প্লেয়ারের বিদেশ থেকে, ঢাকা থেকে এসেছেন, আপনার কুমিল্লা থেকে এসেছেন, চিটাগাং থেকে এসেছেন, সবারও চিন্তার ধারণা হলো কি আর এখানে যেটা ওয়েল অর্গানাইজ, এটা আমি বলতেছি, এটা আমার বলা ঠিক না, এটা আপনাদের সাংবাদিকরা বলেছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, একটা সফল টুর্নামেন্ট হচ্ছে বিভিন্ন কারণে, এটা আপনারা সবাই বলেছেন। আমরা আর আমার মনে হয় ফুটসালটা আগামী বছর এখন শুধু সিলেট কেন্দ্রিক না, এটা আপনি সিলেট বিভাগে এখন, আগে আমরা যে কোনো ছোটো জায়গায় দেখতাম ব্যাডমিন্টন হতো, এখন ছোটো জায়গায় লাইট জ্বালিয়ে আপনার ফুটসাল টুর্নামেন্ট হয়। এইটা আমার মনে হয় এটা এই সফলতাটা হলো গিয়ারি আমাদের কাউন্সিল আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টের। যদিও এটা আমার নামের সাথে হয়, কিন্তু এই নামের সাথে কিন্তু অনেক লোক জড়িত। আমাদের ওয়েল অর্গানাইজিং কমিটি একটা রয়েছে, আমাদের একটা পঞ্চায়েত কমিটি রয়েছে, আমাদের একজন পৃষ্ঠপোষক রয়েছেন আমার বন্ধু আতাউল্লাহ শাকের, তার সাথে আরও অনেক পৃষ্ঠপোষক ছোটো পুরস্কার বিতরণ করেন, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার থেকে অনেক এই বছর আমরা প্রায় 7,80,000 টাকার মতন পুরস্কার বিতরণ করেছি। তো আমাদের প্রথম পুরস্কার 1,20,000 টাকা, সাথে একটা ট্রফি। অনেকে বলবেন যে এত বড় টুর্নামেন্ট 1,20,000 টাকা, এটা একটা পুরস্কার হলো না, কিন্তু আপনি যদি একসাথে দেখেন তাহলে প্রায় 8 লক্ষ টাকার পুরস্কার আমরা বিতরণ করেছি। এইটা কিন্তু কোনো ডিএসএই আমার মনে হয় করতে পারে না, আমরা সেটা করেছি। তো এটা শুধু আমি এখানে হয়তো আমার নামের সাথে সম্পর্ক, এটা কিন্তু এটা আমি করি না, এটা অল কৃতিত্বই হলো গিয়ে আমাদের এলাকার সম্মানিত যুবক, ছাত্র, মুরব্বিয়ান এবং ওই যে বললাম আমাদের পৃষ্ঠপোষক শাকের অটোব্রিক সহ আরও অনেকেই রয়েছেন তারা। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ফুটসালের বিশ্বকাপ হয়, যেখানে ব্রাজিলের মতো দেশ খেলে, আর্জেন্টিনার মতো দেশ খেলে, তারা চ্যাম্পিয়ন হয়েছে। তো আপনার কি মনে কোনো সুপ্ত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে কিনা যে এক সময় বাংলাদেশও ফুটসালের বিশ্বকাপে অংশ নেবে এরকম? দেখেন, আমাদের তো প্রথম হলো আমি খেলাধুলা পাগল। আমার জীবনে আমি ফুটবল খেলা বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি 86-এ আমি ফুটবল খেলা বাদ দিয়ে দিয়েছি। এর আগে আমি ওই যে ক্লাস সেই 79 থেকে 80, 81, 82 পর্যন্ত আমি শিশু একাডেমিতে খেলাধুলা করেছি, শিশু একাডেমির হয়ে, সিলেট শিশু একাডেমির হয়ে। তারপরে ফুটবল খেলেছি আমি, প্রথম বিভাগ ফুটবল খেলেছি, দ্বিতীয় বিভাগ ফুটবল খেলেছি, আমাদের লোকাল একটা ক্লাব ছিল স্টেডিয়ামে খেলেছি। এটা আমার একটা সৌভাগ্যই মনে করি। তারপরে আমি ওই যে কোনো কারণে সিলেটের বাইরে একটি ডিস্ট্রিক্টে চলে গেলাম পড়ালেখার জন্য। আসার পরে রাজনৈতিক কারণে আমার আর ফুটবল খেলা হয় নাই। আমি ব্যাডমিন্টনের দিকে ঝুঁকে পড়লাম, এমনকি ব্যাডমিন্টন খেললাম প্রায় 2 বছর। 90 ইংরেজির পর থেকে আমি আর ব্যাডমিন্টন খেলতে পারলাম না। আপনি একটু আগে বলেছেন আমি একটা রাজনৈতিক দলের, উপমহাদেশের সবচেয়ে প্রবীণ যে রাজনৈতিক দল, সবচেয়ে পুরনো যে রাজনীতি, সেই রাজনীতিতে আমি একজন কর্মী, কিন্তু তার অঙ্গ সহযোগী সংগঠন আমি দীর্ঘদিন করেছি। ছাত্রলীগ করেছি, ছাত্রলীগের জেলা কমিটির সদস্য ছিলাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম, কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম, স্কুল কমিটির প্রেসিডেন্ট ছিলাম। ছাত্রলীগের আমাদের আজকের প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা আমাদের সিলেটকে 6 জনের উপরে দায়িত্ব দিয়েছিলেন ছাত্রলীগকে দেখাশোনা করার জন্য, সেই কমিটির আমি একজন ছিলাম। আমি যুবলীগ দীর্ঘদিন করেছি, যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, তারপরে পদত্যাগ করেছি, আওয়ামী লীগে এসেছি, আওয়ামী লীগ করতেছি, এখন আওয়ামী লীগের কর্মী আছি। কিন্তু খেলাধুলা আর রাজনীতি এটা হলো ডিফারেন্ট বিষয়। রাজনীতিতে আপনার কোনো একটা রাজনৈতিক পরিচয় থাকে, খেলাধুলাতে আপনার কোনো রাজনৈতিক কোনো পরিচয় নাই। আমার
আপনার কাউন্সিলর আজাদ কাপ বলেন কিংবা কাউন্সিলর আজাদ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট বলেন, আমাদের কাউন্সিলর আজাদ গুড়ি উৎসব বলেন, কাউন্সিলর আজাদ গ্রামীণ গ্রামীণ খেলাধুলার উৎসব বলেন, কোনো যতগুলা উৎসবে আছে, যতগুলা খেলাধুলার সবগুলাতে দেখবেন যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অথবা যে কোনো জায়গায় দেখবেন আপনি সেখানে নির্দলীয়, নিরপেক্ষ এবং সব দলের একটা অংশগ্রহণ রয়েছে। আমি এটা বিশ্বাস করি না যে খেলাধুলাতে আপনার রাজনৈতিক কোনো একটা পার্ট থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি আমার এই লাইনে আমি চলাফেরা করি এবং আমি নিজেই এইটার ভুক্তভোগী। কারণ আমি ছাত্রলীগ করেছি যে সময়, সেই সময় আমি সিলেটের একজন খুব ভালো ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম, সেইটা বলবো না বাংলাদেশের, কিন্তু সিলেটের খুব ভালো ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম এটা বলতে পারি সিলেটের। কিন্তু আমার ব্যাডমিন্টনটা কেড়ে নেওয়া হয়েছে আমার রাজনৈতিক কারণের জন্য। আপনি আমার রাজনৈতিক কারণে আমি বিভিন্ন সময় পুলিশের মিথ্যা মামলা, হুলিয়া টুলিয়া, এখন আমি এটা খেলতে গেছি, পুলিশ আমাকে দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, সামনে পুলিশ দৌড়াচ্ছে, পিছনে লোক বলতেছে কি, এটা আপনি বুঝতে পারতেছেন। এই অবস্থায় আমার খেলাধুলা সেই 1990 ইংরেজির 91 থেকে একেবারে আর র্যাকেট টেকেট একেবারে গড়ে তুলে রাখলাম, আর খেলাধুলাতে নাই। 2000 খুব সম্ভবত 2010-11 সালে থেকে আবার কিছুটা ব্যাডমিন্টন খেলি আমি, 10 সাল থেকে, 2010 সাল থেকে ব্যাডমিন্টন খেলি। এবং আপনি তো বিভিন্ন দেশে টুর্নামেন্টে অংশ নিয়েছেন, তো এইগুলা যদি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমাদের তো আসলে চ্যাম্পিয়ন হওয়ার এখন পর্যন্ত হয় নাই, ওই যে আন্তর্জাতিক লেভেলে যতটুকু খেলা খেলেছি আমি, এখানে এখনো চ্যাম্পিয়ন হয় নাই। এটা আমার ব্যর্থতা বলতে পারি, দুর্ভাগ্য বলতে পারি। খেলাধুলায় একটা লাকের প্রয়োজন। আপনি যতই ভালো খেলেন, ফুটবলে গোল হবে না, ব্যাডমিন্টনে ভালো টাইমিং হবে না, এটাই একটা বিষয়। আমার এটা ভাগ্যের একটা বিষয়। আমি হলো গিয়ারে বাংলাদেশ বিমানের পক্ষে হইলে গিয়ারে ব্রুনাইতে খেললাম গিয়ারে 2015 সালে। 2016 সালে বাংলাদেশ বিমানের পক্ষে আবার যে বিমান বিভিন্ন পৃথিবীর বিভিন্ন এয়ারলাইন্সের একটা টুর্নামেন্ট আছে, ওয়ার্ল্ড এয়ারলাইন্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট, বুঝলেন, WABT। এটা অনেক বড় একটা টুর্নামেন্ট, হ্যাঁ, অনেক বড় টুর্নামেন্ট। এটা বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো স্পন্সর করে। প্রথম আমাদেরকে স্পন্সর করলো ব্রুনাই এয়ারলাইন্স, পরের বছর করলো মালয়েশিয়া এয়ারলাইন্স 2016-তে, 17-তে করলো 2017 না 18-তে, 2018-তে করলো হলে গিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্স। তা আমি এই তিনটাতেই আমার গিয়েছি বাংলাদেশ বিমানের পক্ষে। আমি 2 জায়গায়, আমি এক জায়গায় রানার আপ হইলাম, এক জায়গায় সেমিফাইনালিস্ট হলাম, আর 2 জায়গায় সেমিফাইনালিস্ট। কারণ এদের সাথে পারা যায় না, কারণ এখানে কোরিয়া আসে, সিঙ্গাপুর আসে, মালয়েশিয়া আসে, ইন্ডিয়া আসে। আমাদের এখন আর এই সুযোগ নেই। আমরা ভেটারেন্স খেলি ওভার 45। ওভার 45-এ আমাদের দেশে খুব ভালো প্লেয়ারও নেই। আমি মনে করি আমরা কয়েকজনের মধ্যে হয়তো আমি একজন আছি, খুব ভালো না আমিও, কিন্তু আমরা খেলি আর কি। আর সর্বশেষ 2019 সালে আমাদের USA ইউনাইটেড আরব এমিরাতে আমরা 42তম দুবাই ও US ওপেনিং ব্যাডমিন্টন টুর্নামেন্টে গেলাম। ওইখানে আমার একটা ধারণা ছিল আমরা হয়তো চ্যাম্পিয়ন হব। আমাদের দেশে আসলে ওই সময় ওভার 45-এর প্লেয়ারই খুব কম। ওইখানে গিয়ে আমি ইন্ডিয়ান একজন প্লেয়ার নিলাম, শ্রীকান্তকে নিলাম। শ্রীকান্তকে নিয়ে আমরা খেললাম ওইখানে দেশের হয়ে খেলার কোনো সুযোগ নেই। যে কোনো মানে এক দেশের প্লেয়ার অন্য দেশের প্লেয়ারকে নিয়ে খেলা যায়, সেই সুযোগটা আমি কাজে লাগালাম। তা আমাদের আসলে এই ভাগ্যটা আমাদের পক্ষে নাই। এই দিন আমরা খুব ভালো খেলতে পারি নাই, কিন্তু আগের সবকটি ম্যাচে আমরা খুব ভালো খেললাম। আর আমরা তো আসলে মূলত ভালো না খেলার মূল কারণটা হলো গিয়েছি দুবাই, একটু মরুভূমি ঘুরতে গিয়ে আসলে টায়ার্ড হয়ে গেছি, এটাই। আর ওই টুর্নামেন্টে আমরা রানার আপ হলাম। তো এই হলো গিয়ারি আমার। আর সিলেট জেলা টিমের জন্য আমি ব্যাডমিন্টন খেলেছি সেই 1988 ইংরেজি 89 পর্যন্ত খেলেছি আমি জেলা টিমের হয়ে ঢাকায়। ওই সময় যদি মনে করেন যে রাজনৈতিক যে প্রতিকূল অবস্থা আপনার প্রতি, যদি সেটা না আসতো তাহলে মনে হয় কি যে আপনি ব্যাডমিন্টনে আরো সামনে। আমি দেখেন কলেজে ছাত্র রাজনীতি করেছি, বিকালে মানুষের বাসা বাড়ি গিয়ে ছাত্র রাজনীতি ছাত্রলীগের জন্য বুঝিয়েছি, সন্ধ্যার সময় প্র্যাকটিস করেছি। আবার রাজনীতি যে আমাদের যেটা বলি আমাদের অফিস, সেই অফিসও মেনটেন করেছি। আবার সকালে উঠে ব্যাডমিন্টন প্র্যাকটিস করেছি, আবার ক্লাসও করেছি। তো এটা ধারাবাহিকতা ছিল আমার। খেলাধুলা থেকে আমি ছুটিয়ে গেলাম রাজনৈতিক কারণে, না হলে আমি হয়তো সামনে আরো সুযোগ ছিল খেলাধুলা খেলতে পারি না। দর্শক,
আপনারা দেখছেন বাংলাভিউ টিভির খেলার মাঠে অনুষ্ঠান। আমাদের সাথে আছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইব যে আপনি তো গুড়ি উৎসবের আয়োজন করে থাকেন, গ্রামীণ খেলাধুলার উৎসবের আয়োজন করে থাকেন। তো এমন এক সময় আমরা এখন বাস করছি যে আধুনিকতার ছোঁয়া সব দিকে গুড়ি উড়ানোর যে বিষয়টা ওটা হারিয়ে যাচ্ছে, আবার গ্রামীণ খেলাধুলাগুলোও হারিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আপনি যে এই উৎসবগুলো করে থাকেন, আসলে দেখেন, গুড়ি উৎসব বলতে কোনো শব্দ ছিল না আমাদের সময়। আমরা গুড়ি উড়াতাম, গুড়ি কাটাকাটি করতাম, গুড়ির পেস খেলা হইতো, মাঞ্জা দিতাম। এগুলো আমাদের একটা ডিসেম্বর মাস আসলেই, মানে পরীক্ষা শেষ হলো নানা বাড়ি যাওয়া, অথবা সিলেট শহরে সিলেটের আশেপাশে হলে গাড়ি চিনি চাক্কর যেগুলো, এগুলা মানে সিলেটের আঞ্চলিক ভাষায় বলি আর কি, এগুলা খুঁজানো, এগুলা পিসা মাঞ্জা দেওয়া, এটা হলো আমাদের একটা কাজ ছিল রুটিন মাফিক, প্রত্যেক বছরই একটা। আর সংক্রান্তির সময় আসলেই আর কি যে গুড়ির একটু কাটাকাটি একটু বেশি হলো, এর প্রত্যেক দিনই হয়, কিন্তু এটা সংক্রান্তির দিন কিংবা সংক্রান্তির আগ পিছ 2 দিন 4 দিন আগে একটু বেশি হইতো। এখন আমার মনে হয় সিলেটের আকাশে গুড়ি আর আপনি দেখবেন না। সংক্রান্তি কোন দিন যায় সেটাও আমার মনে হয় আমাদের অনেক সনাতন ভাই বলতে পারেন না সংক্রান্তি যায় কোন দিন। তা আমার একটা হলো কি, আমি চাই যে আমরা যে সময় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিই সেই পুরোনো কথা বলি, সবাই পুরোনো কথা বলে, কিন্তু পুরোনো দিনে কিছু যে চালাবে, পুরোনো দিনে কিছু নিয়ে আসবে, সেইটা আমরা কিন্তু পুরো অতীতটাই বলি, আমরা অতীতে এই করছি সেই করছি। তাই আমরা দেখি অতীতে কী করছি সেইটা বর্তমান সমাজকে দেওয়া যায়নি। এই আলোকেই হলো গিয়ে আমাদের গুড়ি উৎসব, আমাদের গ্রামীণ খেলাধুলা উৎসব। আমরা দেখেন কত খেলা খেলেছি, আপনার পুকুরে নেমেই আমরা লাই খেলতাম। লাই খেলাতে হলে গিয়ে একটা মিথ্যার আশ্রয় সবাই নিত, যে একটু সইলেই বলতো না আমি তো সইছি না, তাকে পানিতে জুবড়াই পানি খাওয়া। তারপরে আজকে এটা তো ভয় লাগতেছে শুনতেই, কিংবা আমারটা বাস্তব কল্পনা করতেই ভয় লাগতেছে। তো ওই সময় আমরা এটা করেছি। পানিতে আমাদের অনেক খেলা ছিল, সেই আমরা পুকুরে, আজকে তো আর পুকুর নাই ছিল। আপনি গোল্লা শুট যে সময় আমি শুরু করলাম আমাদের স্কুলের মাঠে, স্কুলের ছাত্রছাত্রীদেরকে, এলাকার ছেলে মেয়ে এলাকার, এটা গোল্লা শুট সবাই ভুলেই গেছে। আমরা সিলেটি ভাষায় বলি গাইয়া গুটি, অনেকে বলেন দাঁড়া গুটি। এই যে গাইয়া 2 3 4 5 6 কদম গুট্টা, এই শব্দটা অনেকেই জানে না, বুঝছেন। এখন এটা কী করতে হবে, কোথায় নিয়ে মারতে হবে, কোথায় নিয়ে না, এইটা আমি এটা কাগজে লিখে দিলাম। দেওয়ার পর অনেকে বলে ভাই আপনার এগুলো দেখে মুখস্থ। তো মুখস্থ এটা হলে আমি যে পুরোনো স্মৃতি বলতে পারি, তো পুরোনো কথা কেন ভুলে যাব। আমরা এটা করেছি। আমরা এই যে আপনার যে পুরোনো যেগুলো আমাদের সাঁতার প্রতিযোগিতা আমি 2 একবার করেছি, আমাদের গাইয়াগুটি করেছি, মার্বেল খেলা করেছি, আপনার দাঁড়িয়াবন্ধা করেছি, গোল্লা শুট করেছি, আমাদের বন্ডি করেছি, কানামাছি করেছি। মানে এগুলো হলো গিয়ে আমাদের বাড়িতে আমাদের ভাই বোন ছিলাম, পাশের বাড়ির ভাই বোনদেরকে নিয়ে আমরা কানামাছি খেলেছি, বন্ডি খেলেছি, গাইয়াগুটি খেলেছি, আমরা ওই যে আপনার দাঁড়িয়াবান্ধা খেলেছি। শুধু ফুটবল আর ক্রিকেট নিয়ে আমরা ব্যস্ত ছিলাম না। আমরা ওই যে মৌসুমের সময়, যে সময় যেটা মুষলধারে বৃষ্টি হচ্ছে, কী খেলা খেলবা, তো এই বৃষ্টির ভিতরে কী করা যায় এটা খেলি, ঘরের ভিতরেই দরকারের প্রয়োজন হয়, লুকাচুরি খেলা খেলেছি। আমরা এইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। এখন তো আর এই সুযোগগুলো নাই। সুতরাং এদের সাথে আমাদের ছেলে মেয়ে, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্মকে পরিচয় করে দেওয়ার একটা সহজ সুযোগ আছে। আর এর ভিতরে হলে গিয়ে আমাদের একটা ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যটা, কারণ আপনি এখন গোল্লা একবার গেলে একটা গেম হয়, গোল্লার সহযোগী গেলে একটা ফাল হয়, সেইটা সে বুঝেই না এটা গেলে কি এটা না। এখন কিন্তু আমাদের এলাকার দিকে যারা, আমি এটা নিয়ে সারা সিলেট কাজ করবো সেইটা আমি বিশ্বাস করি না, কারণ এটা হলে লোকালি সবাই দিয়ে এগিয়ে আসে, তাহলে লোকালিভাবে সবাই এটা করতে পারে। তা আমাদের এলাকাতে দেখেন এইগুলা সবাই জানে। কিন্তু এখন কানামাছি বলেন কীভাবে, আয়রে আমার পদ্ম ফুল, আয়রে আমার গোলাপ ফুল, আয়রে আমার, ডাক দিলেই দেখবেন একজন বলে এই যে তো পদ্ম ফুল। আমরা এখনও স্টেডিয়ামে যে সময় আড্ডা মারি, গল্প করি, আমাদের সেই সময় জমানার হলো গিয়ে 4 ফুট 10-এর একটা মাফের খেলা। তা আমরা বন্ধু বান্ধব যারা এখন এই তো 4 ফুট 10 আসছে, কিন্তু 4 ফুট 10 তো ওই ভদ্রলোকের নাম তো 4 ফুট 10 না। আর ভাই কী বলেন, না এটা সে জানে আর আমি জানি। অনেক সময় তারপরে বুঝে, আধা ঘন্টা 20 মিনিট পরে বুঝে না 4 ফুট 10 তো আজাদ ভাইরা খেলছেন ফুটবল, সেই জন্য। তো এটা আমরা যদি এইটা করতে পারি, তো আমার মনে হয় এটা শুধু আমি না, আপনার মাধ্যমে আমার মনে হয় এটা সিলেটে আরও অনেক সমাজ, অনেক লোক রয়েছেন, অনেকভাবেই অনেকেই প্রতিষ্ঠিত। এগুলো নিয়ে আসলে আমরা আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে সবাই এটা পাবে। এটা আমার মনে হয় একটা ভালো লক্ষ্য।
আমাদের গ্রামীণ ঐতিহ্যটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। শুধুমাত্র গুড়ি উৎসব না, গুড়িটা তো এখন খুব পপুলার হয়ে গেছে। গুড়ি উৎসবটা বাদ দিয়ে আমাদের গুল্লাছুটটা থাক, গুল্লাছুটের সাথে আমাদের শারীরিক সম্পর্ক, আমাদের দাঁড়িয়াবান্ধার সাথে আমাদের শারীরিক সম্পর্ক, আমাদের কাবাডির সাথে আমাদের শারীরিক সম্পর্ক, আমাদের সাঁতার প্রতিযোগিতা আমাদের শারীরিক সম্পর্ক, আমাদের লাই খেলা পুকুরে নামে সেইটাও একটা শারীরিক সম্পর্ক, সবটার সাথে শরীরের একটা সম্পর্ক এবং শরীরচর্চাটার একটা বিষয় রয়েছে। সুতরাং এই শরীরচর্চাটা যেদিন থাকে তাহলে দেখবেন আপনি একজন ভালো স্পোর্টসম্যান হবেন। আর ভালো স্পোর্টসম্যান থাকেন যদি আপনার সাথে যদি একটি ভালো পরিবেশ থাকে, তাহলে সমাজ থেকে আপনি অনেক কিছু বিতরণ করতে পারবেন, অনেক বাদ জিনিস আপনার দ্বারা কাছে আসবেন। দর্শক, আপনারা দেখছেন বাংলাভিউ খেলার মাঠে অনুষ্ঠান। আমাদের সাথে আছেন অতিথি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। আপনাদের উদ্দেশ্যে আরেকটা জিনিস জানিয়ে রাখা যায় দর্শক, কাউন্সিলর আজাদুর রহমান বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাফুফের কাউন্সিল ছিলেন। তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাথেও দীর্ঘদিন ধরে জড়িত। একই সাথে তিনি সিলেট নগরীর টিলাগড়ের যে ঐতিহ্যবাহী একটা ক্লাব আছে, টিলাগড় ক্লাব, সেই ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সেই 90-এর দশক থেকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করব, তবে শেষ করার আগে কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কাছে আমাদের আরেকটা প্রশ্ন থাকবে যে আপনি তো হচ্ছেন গিয়ে আপাতমস্তক রাজনীতিবিদ, একই সাথে একটা দায়িত্বশীল পদে আছেন কাউন্সিলর পদে, তো সব মিলিয়ে এর মধ্যে কিভাবে খেলাধুলার জন্য এত সময় বের করেন? ক্রিকেট টুর্নামেন্ট, ফুটসাল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, গুড়ি উৎসব, গ্রামীণ খেলাধুলার উৎসব, এইসব যে সময় অনেক সময় দিতে হয়, কিন্তু এইসব কিভাবে আপনি মানে ম্যানেজ করেন বিষয়গুলো? হ্যাঁ, দেখেন আপনি যে সময় খুব ট্রাফিক জ্যাম থাকে রাস্তায়, তখন গাড়িতে থাকেন, তখন মোটরসাইকেলই থাকেন। মোটরসাইকেলে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। আবার কোনো জায়গায় আছে মোটরসাইকেল বাদ দিয়ে আপনি হাঁটবেনও, যে মোটরসাইকেল থেকে হাইটে যাওয়া যায় বেশি তাড়াতাড়ি। তো আমার বেলায় এলো সেম একই অবস্থা আর কি, বুঝছেন? যে আপনি কাউন্সিলর হোক, রাজনীতি, আমারে আপনার সিলেটের আওয়ামী পরিবারের এমন কোনো প্রোগ্রামে বাদ পাবেন না, আমি সব জায়গায় আছি। আমার এলাকার আপনি যদি, আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমি দীর্ঘদিন থেকে এই এলাকার জনপ্রতিনিধি রয়েছে, আমার আশপাশে যাদেরকে যাবেন, যে দেখবেন আজাদ ভাইকে ডাকলে কিংবা আমাদের কাউন্সিলরকে ডাকলে তারা পাবে, এটা বিশ্বাস। আর আমি সবচেয়ে বড় জিনিসটা হলো গিয়ে আমার এই আপনার সাথে আলাপ করতেছি, আমার মোবাইল সাউন্ডলেস, কিন্তু মোবাইলে যতগুলো ফোন আসছে সবাইকে আমি কিন্তু ফোন দিব, বুঝছেন? এইটা আমি মনে করি আমার এটা ভালো লক্ষণ। আর এইটা আমার অনেকেই বলে যে ভাই আপনি তো দেখি ফোনটা ব্যাক করেন, আমাদের তো অনেকে তো ফোন ব্যাক করেন। আমি আমার নিজের ভালোটাই বললাম, বলা ঠিক না। আর হলো গিয়ে সময়টা হলো গিয়ে আর এটা আপনার মাইন্ডটাকে নিতে হবে যে আমি এই জিনিসটা করবো, আজকে এই জিনিসগুলো আমার করতে হবেই, দেখবেন আপনি পারবেন। আমি এই যে আমাদের লাস্ট সর্বশেষ কাউন্সিল আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্ট, অনেক দিন খেলা শুরু হয়েছে 3:30, অনেকদিন 3টায়, রাত্রে 12টা পর্যন্ত। আমি কিন্তু আমার সব কাজ সেরেও আমি ওই জায়গায় আছি, তা কিন্তু আনাইলে দেখা গেছে যে আমার অফিসের কাজটুকু আমি মাঠে বসেই করতেছি। অনেক আপনাদের অনেক প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদের অনেক জনপ্রতিনিধি, আমাদের এই সিলেটের এমন কোনো সেক্টরের কোনো মানুষ যে বাদ যায় না, যে সব আমরা নিতে পেরেছি সেই রকম না, কিন্তু সব সেক্টরের লোক সেখানে গিয়েছেন কাউন্সিলর আজাদ কাপ টুর্নামেন্টে। আমি কিন্তু আমার অফিসের কাজটা এই প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমার খেলার মাঠেই করতাম। এটা হলো আপনার ইচ্ছা। আর সালিশ বৈঠক যেগুলো, সেগুলো আমি দিনে করতাম, যে আমি আজকে রাত্রে পারবো না, আমি কাল পরশু দিনেই করবো। এটা আপনার মনের উপরে, মন থেকে যেদিকে নিবেন সেদিকেই দায়িত্বশীলতার বিষয় আছে, কাজের প্রতি ভালোবাসা, অবশ্যই কাজ করতে হবে, আমি কাজকে মনে করতে হবে এটা আমার কাজ, বুঝছেন? আপনার কাজই মনে করতে এটাই আপনার দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। বাংলাভিউ টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন খেলার মাঠে অনুষ্ঠান প্রতি রোববার রাতে প্রকাশিত হয়। আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন, আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। শুভরাত্রি।